তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো মূলত ঘাসফড়িং। ঘাসফড়িং আমাদের সবার কাছে পরিচিত একটা জিনিস, কারণ ঘাসফড়িং দেখিনি এমন কেউ নেই, এমন একটা জিনিস। অবশ্য ঘাসফড়িংয়ের অনেকগুলো প্রজাতি রয়েছে। এখানে স্ক্রিনের উপর দেখো একটা প্রজাতির ছবি দেওয়া আছে। এই ছবিটা যে ঘাসফড়িংয়ের দেয়া, সেই ঘাসফড়িংটা অর্থাৎ খাটো অ্যান্টেনা যুক্ত। এখন আমি আগে প্রথমে বলি, ঘাসফড়িংটা একটা হলো পতঙ্গ। অর্থাৎ পতঙ্গ বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের আরশোলা যেরকম একটা পতঙ্গ, যেমন ওই চলে ফিরে বেড়ায় পরিবেশের মধ্যে, ঠিক তেমনি ঘাসফড়িংটাও একটা পতঙ্গ। এখন এই পতঙ্গ কিছু কিছু অঞ্চলে পঙ্গপাল নামে পরিচিত। মাঝে তোমরা শুনছিলে যে কোন দেশে যেন পঙ্গপালের আবির্ভাব হয়েছিল। অর্থাৎ এটা মূলত দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পঙ্গপালের আবির্ভাব বেশি দেখা যায়। তারা দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ক্ষেত্রে ওই যে ফসল থাকে, এই ফসলের উপরে ঘাসফড়িং বসে বসে ফসলের পাতা ফল সব খেয়ে ফেলে, তখন দেখা যায় গাছটা আর বাঁচে না। তো এই পঙ্গপাল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তোমাদের একটা প্রশ্ন পড়িয়ে ফেললাম, পঙ্গপাল কোন অঞ্চলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জন্য। আচ্ছা, আচ্ছা তাহলে এখানে দেখো পঙ্গপাল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যে ঘাসফড়িংটা নিয়ে পড়বো, এই ঘাসফড়িংটা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে খাটো অ্যান্টেনা যুক্ত হয়। অ্যান্টেনা বলতে কি বুঝে, দেখো এইখানে যে মাথার উপরে যে জিনিসটা আছে, এই যে দুইটা জিনিস, এই দুইটা হলো অ্যান্টেনা। এখানে দেখো এই যে দুইটা লম্বা লম্বা জিনিস আছে, এই দুইটা জিনিসই হলো অ্যান্টেনা। তো এই অ্যান্টেনাটা খাটো হতে পারে, লম্বা হতে পারে। আমরা যে ঘাসফড়িংটা পড়বো এখানে যদি দেখতে চাও তো দেখতে পারবা যে এখানে দেখো এরা হলো অ্যাসিডিডিয়া ফ্যামিলির, অর্থাৎ গোত্রের। তো সেক্ষেত্রে এই যে এদের যে ঘাসফড়িংগুলো থাকবে সবগুলো প্রায় খাটো অ্যান্টেনা যুক্ত। এবং আমরা যে ঘাসফড়িংটা পড়বো সেটা হলো পয়কিলোসেরাস পিকটাস, অর্থাৎ তার বৈজ্ঞানিক নাম হলো পয়কিলোসেরাস পিকটাস। এখন এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে। যেমন প্রথম একটা জিনিস দেখো, এখানে তোমরা মূলত একটা সাধারণ ঘাসফড়িংয়ের বর্ণনা দিচ্ছে, তার পাশাপাশি আমরা ঘাসফড়িংয়ের পুরো বর্ণনাটা পড়বো। তবে একটা ঘাসফড়িংয়ের কাইটিনময় বহিকঙ্কাল থাকবে। কাইটিনময় বহিকঙ্কাল শক্ত না নরম? হ্যাঁ, তো কাইটিনময় বহিকঙ্কাল থাকবে। এরপরে একটি 3 খণ্ড বিশিষ্ট দেহ মস্তক এবং বক্ষ উদর থাকবে। তাহলে 3 খণ্ড বিশিষ্ট দেহ মস্তক বক্ষ আর উদর থাকবে গেল। এরপরে দেখো, আচ্ছা 3 খণ্ড বিশিষ্ট কেন বলা আছে, অর্থাৎ বক্ষ একটা খণ্ড, মস্তক একটা, আর উদর একটা। তো সেগুলো আমরা এর পরবর্তীতে পড়বো, সমস্যা নাই। আর এরপরে দেখো বলা আছে 3 জোড়া সন্ধিযুক্ত পা থাকে। 3 জোড়া সন্ধিযুক্ত পা থাকে। এর পা সংখ্যা তাহলে কয় জোড়া? 3 জোড়া। এবং সন্ধিযুক্ত তোমাদের আর্থপটা পর্বের সময় বোঝানোর সময় বলছিলাম, এদের পাটা অনেকটা মানে ফাঁপা ফাঁপা মতো অনেকটা দেখতে, সন্ধিযুক্ত পা। আর এদের দেখা যায় জটিল পুঞ্জাক্ষী থাকে। জটিল পুঞ্জাক্ষী, আচ্ছা স্ক্রিনের উপরে কি কালার করলে কি বোঝা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে বুঝতে? না, বোঝা যাচ্ছে নাকি আচ্ছা কোন কালারটা ভালো বোঝা যাচ্ছে আমার একটু বলো তো দেখি, আমি সেই কালারটা দিয়ে কালার করি। মানে এটা হলো মার্ক করা, 4টা কালার দিলাম, দেখো কোন কালারটা বেশি ভালো বোঝা যাচ্ছে, তোমরাই বলো। লাল কালারটা। আচ্ছা, তো দেখো এখানে তারপরে বলছে জটিল পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী বলতে মূলত বোঝানো হয়েছে চোখ, অর্থাৎ আমাদের যেমন চোখ থাকে ওদেরও চোখ থাকে, ওদের চোখটা হলো জটিল পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী হতো ওদের চোখ। আর এরপরে দেখো এক জোড়া অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা তো দেখাই দিলাম। আর এরপরে সে কারণে এদেরকে ইনসেক্টা শ্রেণীভুক্ত করা হয়। ইনসেক্টা বলতে বোঝানো হচ্ছে পতঙ্গ। আচ্ছা, আর এখানে একটা কথা বলা আছে দেখো, লম্বা অ্যান্টেনা যুক্ত ঘাসফড়িং হলো টেট্টিনোনিডি গোত্রের অন্তর্ভুক্ত। আর খাটো অ্যান্টেনা যুক্তগুলো হলো অ্যাক্সিরিডিডি গোত্রের অন্তর্ভুক্ত। এখন আমরা যে মানে পয়কিলোসেরাস পেকটাসটা পড়বো, এটা হলো খাটো অ্যান্টেনা যুক্ত ঘাসফড়িং।
এখন আরও একটা কথা আছে এখানে দেখো, পৃথিবীতে 20,000 প্রজাতির ঘাসফড়িং রয়েছে, পৃথিবীতে ঘাসফড়িং রয়েছে 20,000 প্রজাতির, এবং বাংলাদেশে পর্যন্ত রয়েছে 20 প্রজাতির। তাহলে পৃথিবীতে রয়েছে 20,000 প্রজাতির আর বাংলাদেশে রয়েছে 20 প্রজাতির। মনে রাখবে পৃথিবী একটা বড়, তাহলে সেখানে থাকবে 20,000 প্রজাতির, আর বাংলাদেশ ছোটো, এক্ষেত্রে থাকবে 20 প্রজাতির। একইভাবে তোমাদের আমি নিডারিয়া গোত্রে প্রথম অধ্যায়ে পড়ে আসছিলাম যে 20 প্রজাতির নিডারিয়া ছিল স্বাদু পানির। দেখো 20 সংখ্যাটা কিন্তু তোমাদের একটা পরিচিত সংখ্যা। তো এখানে তেমন কিছু পড়ার নাই। এরপরে দেখো, এরপরে আছে দেখো এদের বাসস্থান, অর্থাৎ কোন কোন অঞ্চলে বাস করে এরা। তো এরা বাস করে, দেখো বাস করে এরা মানে ঘাস পাতা এইসব জায়গায় তো বাস করে, তোমরা জানো। আচ্ছা তোমরা 1 মিনিট ওয়েট করো। আচ্ছা শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা তো রেসপন্স দিবে একটু। তো এদের বাসস্থান তোমরা রিডিং পড়ে ফেলবা, ঘাসফড়িং কোথায় কোথায় বাস করে এগুলো বলার মতো তেমন কিছু নাই। তবে একটা কথা এখানে আছে দেখো, স্বাদু পানি আর ম্যানগ্রোভ অঞ্চল, মানে ম্যানগ্রোভ অর্থাৎ যেখানে লবণাক্ত পানি থাকে, আর স্বাদু পানি অর্থাৎ মিষ্টি পানি, লবণাক্ত পানি, এই দুই জায়গায় দেখা যায় ঘাসফড়িং কম বাস করে। কারণ এক্ষেত্রে যেহেতু পানির ওঠা নামা হয়, স্বাদু পানি বা ম্যানগ্রোভ অঞ্চল সেসব ক্ষেত্রে দেখা যায় পানির ওঠা নামা হয়, অর্থাৎ জোয়ার ভাটা হয়। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে তারা যে ডিম পাড়ার জায়গাটা মানে চুজ করে, অর্থাৎ পছন্দ করে যে জায়গায় ডিম পারবে সে জায়গাটা ওই বারবার পানি ওঠা নামা হওয়ার পরে দেখা যায় পানি এসে প্লাবিত করে দেয়। এ কারণে তারা ওই স্বাদু পানি আর ম্যানগ্রোভ অঞ্চলে কম বাস করে। আর যখন একটা ঘাসফড়িং পরিযায়ী হয়, পরিযায়ী বলতে বোঝানো হয় দেখা গেলো একটা পরিবেশে সে বাস করতো, সেই পরিবেশে এখন প্রতিকূল অবস্থা হয়ে গেছে। যেমন ধরে নাও আমাদের যে রোহিঙ্গা তারা মায়ানমারে বাস করতো, কিন্তু সেইখানে নির্যাতনের শিকার হওয়ার কারণে অর্থাৎ প্রতিকূল অবস্থা হওয়ার কারণে বাংলাদেশে আসছে। তো এরা হলো পরিযায়ী, বুঝতে পারছো, বা মাইগ্রেশন করে আসছে। তো এইখানে এই ঘাসফড়িংগুলো যখন এরকম পরিযায়ী হয় তখন তারা একদিনে 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, তখন তারা একদিনে 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ঘাসফড়িংয়ের খাদ্য দেখো, ঘাসফড়িং হলো তৃণভোজী বা শাকাশী প্রাণী। ঘাসফড়িং হলো তৃণভোজী বা শাকাশী প্রাণী। এর চেয়ে সবচেয়ে বেশি আরও একটা বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে এটা হলো হার্বিভোরাস। এই হার্বিভোরাস ইংরেজিটা মাথায় রাখতে হবে। ঘাসফড়িং ছিল মানে হাইড্রা ছিল কি কার্নিভোরাস, মানুষ ছিল কি অমনিভোরাস। তো এরকম এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে তেমন কিছু নাই পড়ানোর মতো। তো দেখো এবার আমরা আস্তে আস্তে একটা ঘাসফড়িংয়ের মধ্যে চলে যাচ্ছি। তো দেখো এখানে প্রথমেই বলছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়। তোমাদের আমি আত্মপটা পর্ব পড়াইছিলাম, সেখানে বলে দিয়েছিলাম ঘাসফড়িংয়ের দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়। আর এরা লম্বায় 8 সেন্টিমিটার লম্বা হয়, এরা 8 সেন্টিমিটার লম্বা হয়। আচ্ছা লম্বা তো হলো। এরপরে দেখো এদের দেহ হলো কাইটিনযুক্ত। আর আমাদের যে এই পয়কিলোসেরাস পিকটাস এরা হলো উজ্জ্বল নীল হলুদ বর্ণের। এর পাশাপাশি দেখো, এর পাশাপাশি একটা কথা আছে দেখো, এদের বহিকঙ্কাল কি হয়, বহিকঙ্কাল হাইপোডার্মিস নিঃসৃত পদার্থে সৃষ্ট এবং প্রতিটি দেহখণ্ডকে স্ক্লেরাইড বলে, অর্থাৎ প্রতিটা দেহখণ্ডকে স্ক্লেরাইড নামক কঠিন প্লেটের মতো গঠন সৃষ্টি করে। অর্থাৎ এদের এই যে দেহটা তোমাদের পড়ালাম যে এদের দেহটা হলো কাইটিন নির্মিত। তো কাইটিন নির্মিত হওয়ার কারণে এটা তো শক্ত প্লেট। এখন এরা দেহটা যদি শক্ত প্লেট হয় তারপরে এরা কি করে নড়াচড়া করে, অর্থাৎ দেহটা যদি একেবারে পুরোটাই শক্ত প্লেট হয় তাহলে তো নড়াচড়া করতে পারবে না, অর্থাৎ এদের যে ডানা নাড়াবে কী করে, এটা যে মুখ নাড়াবে কী করে। তো সেক্ষেত্রে এই যে স্ক্লেরাইডগুলো আছে তার ফাঁকে ফাঁকে একটা সুসার নামক পাতলা নরম ঝিল্লি থাকে, তাহলে তার সংযোগস্থলে সুসার নামক পাতলা নরম ঝিল্লি থাকে। এই সুসান নামক পাল্লা নরম ঝিল্লি থাকার ফলে দেখা যায় এই যে এদের যে স্ক্লেরাইড শক্ত আবরণ সেটা নাড়াচাড়া করতে পারে। আচ্ছা ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা তো এরপরে দেখো, এরপরে একটা ঘাসফড়িং যেহেতু বলছিলাম তোমাদের আত্মপড়া পর্ব খণ্ডকায়ন হয়, তো এই কারণে এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এদের যে দেহটা আছে এটা 3টা অঞ্চলে বিভক্ত হতে পারে। আর ঘাসফড়িংয়ের মোট খণ্ড সংখ্যা হলো 18টা। ঘাসফড়িংয়ের মোট খণ্ড সংখ্যা হলো 18টা।
আর এখানে এই যে দেহটাকে 3টা অঞ্চলে ভাগ করা যায়, এটা কিন্তু খণ্ড না। তোমাদের কাছে একবার শুনছিলাম তোর বলছিল খণ্ড, এটা কিন্তু খণ্ড না, 3টা অঞ্চলে ভাগ করা যায়। অর্থাৎ তাদের এই মাথার দিকেরটা মস্তক, বক্ষ, মস্তক একটা, বক্ষ একটা, আর উদর একটা, মানে 3টা খণ্ড ভাগ করা যায়। একটা হলো মস্তক, একটা হলো বক্ষ, আর একটা হলো উদর। 3টা খণ্ড অঞ্চলে ভাগ করা যায়। তো দেখো এই 3টা অঞ্চলের মধ্যে এই যে মস্তক অঞ্চল রয়েছে বা হেড, তারপরে আছে থোরাক্স আর অ্যাবডোমেন। ইংরেজি যদি দেখো হেড, থোরাক্স, অ্যাবডোমেন, তোমরা হেড দিয়ে মাথায় রাখতে পারো, HAT দিয়ে, হেড অর্থাৎ হেড, অ্যাবডোমেন আর থোরাক্স। আচ্ছা, সব তো হলো। এখন বিষয়টা হলো যে দেখো এই যে মস্তক আছে, এই মস্তকের মধ্যে আবার থাকবে পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, মুখভাঙ্গ। পুঞ্জাক্ষী মানে তো চোখ, অ্যান্টেনা মানে এই যে মাথায় শিং মতো যেটা আছে তোমাদের দেখাইছিলাম, আর মুখভাঙ্গের মধ্যে ল্যাব্রাম, লেবিয়াম, মানে হাইপোফ্যারিংস, এরকম কিছু অঙ্গ থাকে, সেগুলো আমরা একটু পরে পড়বো, সমস্যা নাই। আর এরপরে দেখো, এরপরে বক্ষ অঞ্চল অর্থাৎ বুকের দিকের অঞ্চলে তারা আছে 3 জোড়া পা, আর 3 জোড়া পা আছে, প্লাস আর কি থাকবে, আর থাকবে হলো 2 জোড়া ডানার সংযোগ সাধন করে। অর্থাৎ এদের ডানা থাকে 2 জোড়া, এক জোড়া থাকে সামনের দিকে, এক জোড়া থাকে পিছনের দিকে। এখন একটা উঠতে পারে, একটা পারে না, সেগুলো নিয়ে বলবো, সমস্যা নাই। তো এই যে 2 জোড়া ডানা আছে, তাদের সংযোগ সাধন করে কোনটি, বক্ষ। আর উদরে কি কয়, উদরে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে এবং জননাঙ্গ সমূহ থাকে। এদের শ্বাসরন্ধ্র হলো 10 জোড়া। তো এগুলো পরবর্তীতে পড়াবো, সমস্যা নাই। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আমরা যে পড়লাম মস্তক, এখন এই সেই মস্তকের মধ্যে কিভাবে কি আছে একটু একটু করে দেখি। আচ্ছা, মস্তকের ক্ষেত্রে অর্থাৎ মস্তকের ক্ষেত্রে এই যে ঘাসফড়িংয়ের মাথা চিত্র দেওয়া আছে দেখো, এর মস্তকের এটা হলো পার্শ্ব চিত্র, এটা আর বি নাম্বারটা হলো সম্মুখ চিত্র, অর্থাৎ এটা সামনের দিকে আর এটা পাশের দিক থেকে। তো এই ক্ষেত্রে এদের দেখে কিন্তু মনে হচ্ছে যে একটা আসল মাথা বা একটা, এখানে কোনো খণ্ড টণ্ড নাই, কিন্তু এক্ষেত্রে কিন্তু 6টা ভ্রূণীয় খণ্ড থাকে। অর্থাৎ এদের ক্ষেত্রে 6টা খণ্ডক থাকে এর মধ্যে, অর্থাৎ এই মাথার মধ্যেই 6টা খণ্ডক আসছে। তো এই 6টা খণ্ডক কীভাবে থাকছে একটু একটু করে দেখাবো, সমস্যা নাই। তো দেখো এখানে প্রথমে বলছে এই যে এদের মস্তক, এই মস্তকটা হলো নাশপাতি আকৃতির এবং হাইপো হাইপো হাইপোগনাথাস ধরনের। হ্যাঁ, এদের মানে মস্তকটা হবে নাশপাতি আকৃতির এবং হাইপোগনাথাস ধরনের। তো এই হাইপোগনাথাস জিনিসটা কি, অর্থাৎ যেসব প্রাণীদের দেখা যায় মুখছিদ্রটা নিম্নমুখী হয়ে থাকে। অর্থাৎ তোমরা কিন্তু ঘাসফড়িংটা কি, এই মুখছিদ্রটা দেখা যায় এরকম নিচের দিকে, এরকম নিচের দিকে মুখছিদ্র, অর্থাৎ কি মুখটা মানে মুখ চাইলে দেখা যায় না, অনেকটা এরকম তুমি মাথা নিচু করে থাকলে তোমার মুখটা যেমন নিচের দিকে চলে যায় আস্তে আস্তে, মানে নিচের দিকে হয়ে যায়, বাইরের থেকে দেখা যায় না, ঠিক ওরকমভাবে অনেকটা এদের মুখছিদ্রটা নিচের দিকে থাকে, অর্থাৎ নিম্নমুখী হয়ে মস্তকের নিচের দিকে অবস্থান করে। তো সেসব প্রাণীদেরকে বলা হয় হাইপোগনাথাস ধরনের, অর্থাৎ সেসব প্রাণীর মস্তককে বলা হবে হাইপোগনাথাস ধরনের মস্তক। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে দেখো, এরপরে এখানে তেমন কিছু পড়ার মতো নাই, তবে পড়ার মতো একটা জিনিস আছে দেখো, মস্তকের বহিকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা এপিকেরেনিয়াম। এখন একটা জিনিস বোঝো যে মস্তকের বহিকঙ্কাল আবার কি আসলো, অর্থাৎ মস্তকের বহিকঙ্কাল দ্বারা বোঝাচ্ছে, ধরে নাও তোমার যে মাথা, ওই মাথার মধ্যে মানে মাথার মধ্যে আছে, ওই সামনের দিকে আছে টেম্পোরাল, প্যারাইটাল, অর্থাৎ তোমাদের হাড় আছে, মাথায় যে হাড়গুলো আছে সেখানে আছে টেম্পোরাল, প্যারাইটাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এরকম এই যে হাড়গুলো আছে। তার পাশাপাশি আরও কিছু জিনিস আছে দেখো, চোখ, কান, নাক। তো এই যে চোখ, কান, নাক, এগুলো কিন্তু কঙ্কালের মধ্যে না, অর্থাৎ এগুলো কিন্তু হাড়ের মধ্যে না। তো একইভাবে এগুলো সব বহিকঙ্কালের মধ্যে, ঠিক একইভাবে এখানেও এই ঘাসফড়িংয়ের যে চোখ থাকবে, যে অ্যান্টেনা থাকবে, এগুলো হলো সব কী হবে, এগুলো সব বহিকঙ্কালের অংশ। আচ্ছা, এগুলো হলো মস্তকের অংশ, অর্থাৎ বহিকঙ্কাল বলতে বোঝা না, বহিকঙ্কাল বলতে বোঝা যাচ্ছে ওটা তো কঙ্কালের মধ্যে থাকছে, আর এগুলো হলো মূলত মস্তকের অংশ। আচ্ছা, তো তোমাদের এখানে জিনিসটা একটু ক্লিয়ার করলে, এখানে পড়ালে বুঝতে পারবা। দেখো প্রথমেই বলছে এদের বহিকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা এপিকেরেনিয়াম। হেড ক্যাপসুল, হেড মানে মাথা, তাহলে তোমার মনে হবে বহিকঙ্কালের নাম মস্তকের বহিকঙ্কাল, তাহলে হেড ক্যাপসুল হবে বা এপিকেরেনিয়াম। আচ্ছা, আর এরপরে দেখো, এরপরে এই যে এপিকেরেনিয়াম বা বহিকঙ্কালটা থাকলো, এটা আবার কয়েকটা ভাগ থাকে। একটা ভাগ দেখো, পৃষ্ঠদেশ ত্রিকোণাকার, মানে পৃষ্ঠদেশে ত্রিকোণাকার অঞ্চলটি হলো ভার্টেক্স। মানে ভার্টেক্স জিনিসটা কই, তোমরা যদি পাশে চিত্রের দিকে অঞ্চল লক্ষ্য করো, দেখো এই যে অপরের দিকে এই যে ভার্টেক্স দিয়ে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে না ভার্টেক্স জিনিসটা দেখতে কীরকম।
ভার্টেক্স জিনিসটাই দেখো মাথার দিকে একেবারে এই যে মাথার দিকে যে জায়গাটা আছে এটার নাম হলো ভার্টেক্স। আচ্ছা এরপরে দেখো এরপরে বলা হচ্ছে আমরা কিন্তু মস্তকের বহিঃকঙ্কালটা পড়ছি, অর্থাৎ বাইরের দিকে যে পার্টটা আছে। এরপরে দেখো এরপরে আছে দেখো দুপাশে অবস্থিত জেনা, অর্থাৎ এই জেনা জিনিসটা থাকবে দুই পাশে। তোমরা চিত্র দিকে খেয়াল করলে দেখো এই যে অঞ্চল জেনা, অর্থাৎ এই পাশে এই পাশ যদি পাশের দিক দিয়ে দেখো আর মানে যদি সম্মুখ দিক দেখে দেখো তাহলে সামনের দিক থেকে এরকম দেখায়, আর পাশের দিক থেকে দেখলে এই যে এইখানে দেখো তীর চিহ্ন দেওয়া আছে ওরকম দেখাবে জেনা। আচ্ছা এরপরে দেখো এরপরে আছে কপালের দিকে চওড়া ফ্রন্স। তো দেখো এরপরে যে জিনিসটা দেখাচ্ছিলাম সেটা হলো জেনা। তো জেনা জিনিসটা দেখো এইখানে চিত্রের দিকে দেখো, এই যদি সামনের দিক থেকে দেখো এইটা, আর পাশের দিক থেকে দেখলে এরকম জেনা। তো এরপরে দেখো এরপরে কপালের দিকে চওড়া ফ্রন্স থেকে, ফ্রন্স চিত্রের দিকে লক্ষ্য করো, এই যে মাঝখানে এই যে শক্তমতো অংশ এটাকে বলা হচ্ছে ফ্রন্স। এরপরে আচ্ছা দেখো ফ্রন্সের নিচের দিকে আয়তাকার প্লাটটিকে বলা হয় ক্লাইপিয়াস। দেখো এই যে ক্লাইপিয়াস, অর্থাৎ এইখানের যে অংশটা আয়তাকার মতো দেখতে এই প্লেট, আর পাশের দিক থেকে দেখলে এই যে ভিতরে এটা, ওটাকে বলা হচ্ছে ক্লাইপিয়াস। তো তোমরা এগুলো এক বাক্যে পড়বা, অর্থাৎ বহিঃকঙ্কালের অংশ কি কি? ভার্টেক্স জেনা ফ্রন্স ক্লাইপিয়াস, ভার্টেক্স জেনা ফ্রন্স ক্লাইপিয়াস, ভার্টেক্স জেনা ফ্রন্স ক্লাইপিয়াস। ঠিক এভাবে কয়েকবার পড়বে দেখবে মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ মস্তকের বহিঃকঙ্কালের নাম কি কি? ভার্টেক্স জেনা ফ্রন্স ক্লাইপিয়াস। আচ্ছা তো এরপরে দেখো এটা তো গেল মস্তকের বহিঃকঙ্কালের অংশ অর্থাৎ কঙ্কালের অংশ। এর পাশাপাশি তার মস্তকে আরও তো কিছু জিনিস থাকে, অর্থাৎ মস্তকের অংশ কী কী এগুলো তো পড়লাম মস্তকের বহিঃকঙ্কালের অংশ। এখন মস্তকের অংশ কী কী, অর্থাৎ আমাদের যেরকম মস্তকের অংশ বলছিলাম চুল থাকে, মানে চোখ থাকে, নাক কান কান থাকে, ঠিক একইভাবে এদের দেখো একজোড়া পুঞ্জাক্ষী থাকে, অর্থাৎ এই পুঞ্জাক্ষী বলতে এদের এই চোখটাকে, এই দেখো এই যে কালার করা একটা চোখ, এই চোখটাকে বলা হচ্ছে পুঞ্জাক্ষী। এরপরে থাকে তিনটা সরলাক্ষী বা ওসেলি। এই দেখো এইখানে দেখো তিনটা, আমি একটু মুছে দিই তাহলে আমি বোঝাই দিতে সুবিধা হবে। তিনটা সরলক্ষী বা ওসেলি থাকে, তিনটা সরলক্ষী বা ওসেলি থাকে, এই একটা আর এই একটা, তিনটা ছোটো ছোটো গোল গোল মতো চিত্র, ওদেরকে বলা হচ্ছে সরলাক্ষী বা ওসেলি। তিনটা সরলাক্ষী বা ওসেলি, এটা মূলত এই চোখের পাশেই থাকে। আচ্ছা আর একটা জিনিস থাকে, তিনটা সরলাক্ষী বা ওসেলি থাকে, এবং আরও একটা জিনিস থাকে সেটা হলো এক সেট মুখোপাঙ্গ। তার পাশাপাশি আরও একটা জিনিস থাকে এক জোড়া অ্যান্টেনা। এক জোড়া অ্যান্টেনা দেখো এখানে এই যে লম্বা লম্বা অ্যান্টেনা ছিল, এটা তো তোমাদের আগে বলে দিচ্ছি অ্যান্টেনা কী জিনিস। আর এর পাশাপাশি এক সেট মুখোপাঙ্গ থাকে। এক সেট মুখোপাঙ্গের মধ্যে আরও কিছু কিছু জিনিস থাকে, ল্যাব্রাম, লেবিয়াম, পাল্প। তো এই জিনিসগুলো এই চিত্র থেকে দেখাবো না, পরবর্তীতে ভেঙে ভেঙে দেওয়া আছে, তোমাদের এই চিত্রটা দেখালে জড়াই যাবে। তো আচ্ছা আমার বলো এর মধ্যে কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? বুঝতে অসুবিধা থাকলে বলো, না হলে পরের দিন কিন্তু আমারই বোঝাই দেওয়া লাগবে তোমাদের, মাথায় রেখো। আচ্ছা এরপরে দেখো, না ভাইয়া। তো এরপরে আমরা যে পড়লাম মস্তকের অংশ, প্রথম অংশ বলছিলাম পুঞ্জাক্ষী। তো পুঞ্জাক্ষী দেখো এর ইংরেজি অক্ষর দেখো আই কম্পাউন্ড আই, অর্থাৎ একটা জটিল চোখ। আচ্ছা এখন এই পুঞ্জাক্ষীটা থাকবে কত নাম্বার খণ্ডকে? প্রথম খণ্ডকে থাকবে। অর্থাৎ আমি বলছিলাম ঘাসফড়িংয়ের মোট খণ্ড থাকবে 18টা, 18টা খণ্ডের মধ্যে প্রথম খণ্ডকে থাকবে পুঞ্জাক্ষী। কারণ খণ্ড খণ্ড বলতে কি বোঝায়? অর্থাৎ খণ্ড খণ্ড বলতে এদের দেহের গঠনের দিকে, আচ্ছা আমি তোমার যদি আগের পেজে একটু যাই, এই দেখো এই চিত্রের দিকে লক্ষ্য করো, এই দেখো এই যে পিছনের দিকে এরকম এই একটা খণ্ডক দেখো, এই যে একটা ভাঁজ ভাঁজ মতো দেখতে পাচ্ছ, একটা ভাঁজ ভাঁজ মতো, এই প্রত্যেকটা একটা করে খণ্ডক দেখতে পাচ্ছ, এরকম এই যে প্রত্যেকটা ভাঁজ ভাঁজ মতো এরকমভাবে ভাঁজ ভাঁজ মতো থাকে, তো এরকম 18টা খণ্ডক থাকে। তো এই যে পুঞ্জাক্ষী এটা থাকবে হলো প্রথম খণ্ডকে, অর্থাৎ শুরুর দিকে মুখের দিকে থাকবে, এই কারণে বলা হচ্ছে এটা প্রথম খণ্ডকে থাকবে। আচ্ছা আর এরপরে বলছে দেখো দৃষ্টির দিক দিয়ে আর্থ্রোপোডা মানে ঘাসফড়িং যে কোনো আর্থ্রোপোডা থেকে উন্নত। অর্থাৎ তোমরা জানো আর্থ্রোপোডা মানে প্রথমাতে পড়ে আসছিলে যে আর্থ্রোপোডা পর্বে ঘাসফড়িং থাকে, চিংড়ি থাকে, এরকম অনেকগুলো অনুন্নত প্রাণী থাকে। তো ওই যে অনুন্নতগুলো প্রাণীগুলো আছে তার মধ্যে একমাত্র আর্থ্রোপোডা চোখটা সবচেয়ে উন্নত। আচ্ছা তো এরপরে দেখো এরপরে এটা সেই চোখ, চোখ দিয়ে কীভাবে দেখে, এটা চোখের জন্য একটা দর্শন একক রয়েছে। তো সেই এককটা হলো ওমাটিডিয়াম বা ওমাটিডিয়া। এখন ওমাটিডিয়াটা হলো বহু বচন আর ওমাটিডিয়ামটা হলো এক বচন, তোমরা যেভাবে বলবা। এখন এই ওমাটিডিয়ার গঠনটাও আমরা পরবর্তীতে পড়বো যে কীভাবে সে চোখ দিয়ে দেখে, তার এই চোখের ভিতরে যে ওমাটিডিয়া আছে ওমাটিডিয়াটা দেখতে কীরকম, এরকম গঠন সবগুলো আছে শেষের দিকে, আমরা সেখান থেকে পড়বো, সমস্যা নাই। এখন জেনে রাখো এই ওমাটিডিয়াই বা এই ওমাটিডিয়ামই হলো পুঞ্জাক্ষী বা দর্শন কাজের একক। আচ্ছা তো দেখো এরপরে আছে দেখো ওসিলি।
ওসেলি জিনিসটা কি? ওসেলি মানে তোমার এই চিত্রে আমি দেখা আসছিলাম যে তিনটা ছোট ছোট ছিদ্র ছিল। তো সেই তিনটা ছিদ্রকে বলছিলাম ওসেলি। অর্থাৎ এই মুখের দিকে এখানে একটা ছিদ্র ছিল, এখানে একটা ছিল, আর এই নাকের মাঝখানের দিকে একটা ছিদ্র, এরকম পাশাপাশি তিনটা ছিদ্র ছিল। তো সেই তিনটা ছিদ্রকে অর্থাৎ তিনটে সরলাকৃতি বা ওসেলি থাকে। তাহলে আমাদের সরলাকৃতি বা ওসেলি থাকে তিনটা। এবং এটা অনেকটা দেখতে দেখো রেটিনার মতো কাজ করে। অর্থাৎ আমাদের চোখের যেমন রেটিনা আছে, রেটিনা যেমন আমাদের রেটিনায় লেন্স মানে লেন্স থেকে যে প্রতিসরণাঙ্ক মানে আলোর যে প্রতিসরণ ঘটে আমরা যে চোখে দেখতে পাই, ঠিক অনেক ওই রেটিনা যেরকম কাজ করে আমাদের চোখের মধ্যে, তো একইভাবে এই যে ঘাসফড়িং আছে এদের এই ওসেলিটাও রেটিনার মতো কাজ করে। আচ্ছা, এরপরে দেখো এরপরে আছে অ্যান্টেনা। অ্যান্টেনা আর এক নাম হলো শুং বা অ্যান্টেনা। তো এই অ্যান্টেনার ক্ষেত্রে কাজ কি? অ্যান্টেনা দেখছি মাথায় যে শিঙের মতো থাকে। এই অ্যান্টেনার কাজ আছে, কাজ হলো ঘ্রাণ, স্পর্শ আর শব্দ তরঙ্গ অনুভব করা। অর্থাৎ এই যে মাথায় যে লম্বা লম্বা শিং ছিল তোমরা দেখছিলে, মাথার দিকে এরকম লম্বা লম্বা শিং ছিল, এটাকে বলা হচ্ছে অ্যান্টেনা। মানে অ্যান্টেনার কাজ কি? ঘ্রাণ, স্পর্শ আর শব্দ তরঙ্গ অনুভব করা। তো তোমরা এটা মনে রাখার জন্য ছন্দ ইউজ করতে পারো, ঘাস স্পর্শ। ঘাস স্পর্শ দিয়ে মনে রাখতে পারো, যেহেতু ঘাসফড়িং তো ঘাস স্পর্শ করে থাকে, তাহলে এইভাবে ছন্দ দিয়ে মনে রাখবা। অ্যান্টেনার কাজটা ঘাস স্পর্শ দিয়ে, ঘাস দিয়ে কি ঘা দিয়ে হলো ঘ্রাণ নেয়, আর দন্তস্ব দিয়ে কিছু নাই, অর্থাৎ ঘাসটা দিয়ে ঘটা দিয়ে মনে রাখবে ঘ্রাণ, আর স্পর্শর দন্তস্বয় পয়টা দিয়ে মনে রাখবে স্পর্শ, অর্থাৎ স্পর্শ দিয়ে একটা স্পর্শ মনে রাখবা। আর স্পর্শ তাল শেষে যে তালব্যস্য, এই তালব্যস্যর ক্ষেত্রে দিয়ে মনে রাখবা শব্দ তরঙ্গ অনুভব করা। তাহলে আমাদের অ্যান্টেনার কাজ কি কি? ঘ্রাণ, স্পর্শ, শব্দ তরঙ্গ অনুভব করা। এরপরে দেখো আমাদের যে অ্যান্টেনা থাকবে, সরি এটা আমাদের কিন্তু না, ঘাসফড়িংয়ের যে অ্যান্টেনা থাকবে, মানে ঘাসফড়িংয়ের যে অ্যান্টেনা থাকবে, অ্যান্টেনার কিন্তু তিনটা অংশ থাকে। তিনটা অংশ হলো এসকেপ, পেডিসেল আর ফ্লাজেলাম। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। তো এইখানে দেখো এর যে এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম থাকবে, অর্থাৎ এই যে মানে এই যে লম্বা লম্বা শিং ছিল, ওখানে তিনটা অংশ ছিল। তিনটা অংশ, একটা নাম ছিল এসকেপ, একটা পেডিসেল আর একটা হলো ফ্লাজেলাম। এবং এটা কি করে, এই মানে এগুলো কিন্তু মানে এই যে পেডিসেলগুলো দেখো, এখানে পেডিসেল কীরকম, এসকেপ কীরকম সেটা একটু দেখো। এই পেডিসেলটা হলো খাটো আর অবিভক্ত, আর ফ্লাজেলাম বেশ লম্বা। এবং এই ফ্লাজেলামটা দেখো কয়টা খণ্ডে বিভক্ত? 25টা খণ্ডে বিভক্ত। তাহলে বোঝো ওই যে ছোট্ট একটা লম্বা শিং ছিল, সেই শিংয়ের মধ্যে তাই 25টা খণ্ড রয়েছে, বুঝতে পারছো? এই যে লম্বা শিং, এর মধ্যে যে ফ্লাজেলাম আছে, ওই ফ্লাজেলামটা 25টা খণ্ডকে বিভক্ত। তো দেখো এরপরে দেখাও, এরপরে অ্যান্টেনা হলো, অ্যান্টেনার পরে আছে দেখো মুখোপাঙ্গ। এখন এই মুখোপাঙ্গর মধ্যে কি হয়, অর্থাৎ আমাদের এই যে আমাদের না এটাতে যে ঘাসফড়িংয়ের মুখের চারিদিকে যে নরমক্ষম সন্ধিযুক্ত উপাঙ্গগুলো আছে, এদেরকে একত্রে বলা হচ্ছে মুখোপাঙ্গ, অর্থাৎ যেগুলো নরমক্ষম এবং সন্ধিযুক্ত। তো এই মুখোপাঙ্গর ক্ষেত্রে দেখো, মুখোপাঙ্গ হলো 5টা জিনিস নিয়ে গঠিত। একটা হলো ল্যাব্রাম, একটা হলো ম্যান্ডিবল, একটা হলো ম্যাক্সিলা, একটা হলো ল্যাবিয়াম, একটা হলো হাইপোফ্যারিংস। এগুলো চিত্র দিয়ে পরবর্তীতে ব্যাখ্যা করা আছে, আমরা করব। তো তার আগে একটা জিনিস এখানে পড়ে নাও, সেটা হলো যে ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গকে বলা হয় চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখোপাঙ্গ। তাহলে ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গ কেমন? চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখোপাঙ্গ। এখন তোমাদের যদি প্রশ্ন আসে ম্যান্ডিবুলেট মুখোপাঙ্গ পাওয়া যায় কোন প্রাণীদের দেহে, তোমরা কি বলবা? ঘাসফড়িং। হ্যাঁ, ঘাসফড়িংয়ে ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী মুখোপাঙ্গ পাওয়া যায়। এবার ফোন আইছে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে এই যে ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গগুলো রয়েছে, সেই মুখোপাঙ্গগুলো আমরা এক এক করে জানি। দেখো প্রথমে আছে ল্যাব্রাম। ল্যাব্রাম বলতে বোঝানো হচ্ছে ওষ্ঠ বা লিপ, অর্থাৎ আমাদের যে ওপরের ঠোঁট থাকে, এই ওপরের ঠোঁটটাকে, ঘাসফড়িংয়ের ওপরের ঠোঁটটাকে বলা হচ্ছে ল্যাব্রাম। এবং ঘাসফড়িংয়ের যে নিচের ঠোঁটটা আছে সেটাকে বলা হয় ল্যাবিয়াম। তাহলে ঘাসফড়িংয়ের উপরের ঠোঁটকে বলা হয় ল্যাব্রাম, ঘাসফড়িংয়ের নিচের ঠোঁটকে বলা হয় ল্যাবিয়াম। এটা তোমাদের সামনাসামনি হলে বেশ সুন্দরভাবে নিজের মুখ দিয়ে দেখে দেখে বোঝানো যেত। তো সমস্যা নেই, এখান থেকে বোঝো। ঘাসফড়িংয়ের উপরের ঠোঁটকে বলা হচ্ছে ল্যাব্রাম, ঘাসফড়িংয়ের নিচের ঠোঁটকে বলা হচ্ছে ল্যাবিয়াম। এবং এরপরে দেখো, এরপরে ম্যাক্সিলা থাকে আর ম্যান্ডিবল থাকে। আমাদের এই যে নিচের দাঁতের পাটি, এই নিচের দাঁতের পাটির এইখানে যে হাড়টা থাকে এটাকে বলা হচ্ছে, বা এই যে অস্থিটা থাকে এটাকে বলা হচ্ছে ম্যান্ডিবল। এদেরকে থাকবে হলো ম্যান্ডিবল। আর
আমাদের যে মানে ওপরের দাঁতের পাটির ওইখানে যে হাড়টা আছে ওইটা বায়ুপূর্ণ থাকে, ওটাকে বলা হয় ম্যাক্সিলা। এটা হলো আমাদের মানুষের ক্ষেত্রে, ঠিক একইভাবে ঘাসফড়িংয়ের ক্ষেত্রেও ওরকম থাকে। অর্থাৎ এইখানে দেখো ল্যাবিয়ামের চিত্র, অর্থাৎ নিচের ঠোঁট দেখতে এরকম, আর ল্যাব্রামের চিত্র এরকম। এর পরবর্তী পেজে বড় করে দেওয়া আছে, সমস্যা নাই। আর এদের ক্ষেত্রে সেই ম্যান্ডিবল, যে ম্যান্ডিবল থাকে ওই ম্যান্ডিবলটা, অর্থাৎ আমাদের যেরকম নিচে ম্যান্ডিবল থাকে, আর এদের সেই ম্যাক্সিলাটা দেখতে এরকম। এর পরবর্তীতে পেজে চিত্র আছে, ব্যাখ্যা করা হবে, সমস্যা নাই। তো এই যে ম্যাক্সিলা পড়বো, আচ্ছা দেখো ম্যাক্সিলা চিত্রটা একটু দেখাই দিই এইখান থেকে দেখো, এই হলো সেই ম্যান্ডিবল। আর এই ম্যান্ডিবল অর্থাৎ নিচের দাঁতের পাটি, তো এর পাশে দেখো দাঁত আছে, মানে এই সেই ল্যাব্রাম মানে কি বলছিলাম, ওপরের ঠোঁট। আর এই সেই ম্যান্ডিবল, এটাও ম্যান্ডিবল, অর্থাৎ ম্যান্ডিবল, এদের ম্যান্ডিবলটা দুপাশে থাকছে তো এই কারণে। আর এখানে দেখো ম্যাক্সিলার গঠনটা দেখতে এরকম। আমরা এই ম্যাক্সিলা সম্পর্কে এবার পড়বো, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে তোমাদের এমসিকিউ দেখবে, মানে অপশানে যদি না মেলে যে মানে কোনটা এটার অংশ দিয়ে, অপশানে যদি ম্যাক্সিলা থাকে তো ম্যাক্সিলা উত্তর হয়, এরকম একটা মানে এমসিকিউগুলো বোর্ড কোশ্চেন এরকম আছে। এটা কিন্তু আমি বলছি না এরকম হবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিলা উত্তর হয়। তো সে কি কোন মানে এই যে গঠনগুলোর ক্ষেত্রে ম্যাক্সিলা উত্তর হয়। তো আমি এগুলো বোঝাবো, সমস্যা নাই। তো এরপরে দেখো, এরপরে আছে ল্যাবিয়াম মানে নিচের ঠোঁট। তো এই নিচের ঠোঁটটা কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এরকম দেখতে। আর ম্যাক্সিলা তো আগেই বললাম। এই ম্যাক্সিলার মধ্যে কিছু কিছু জিনিস আছে, দেখো এই যে ওপরের অংশ এটাকে বলা হচ্ছে কার্ডো, এরপরে এই যে নিচের পার্টটা এটাকে বলা হচ্ছে স্টাইপস। এরপরে দেখো এই যে ছোট একটা এই যে অংশ এটাকে বলা হচ্ছে পালপিফার। এরপরে এইখানে এই যে এই অংশটাকে বলা হচ্ছে ল্যাসিনিয়া, আর এই অংশটাকে বলা হচ্ছে গ্যালিয়া, আর এই অংশটাকে বলা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। নামগুলো এখন একটু শুনতে জটিল মনে হলেও পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। তো পরবর্তীতে পেজে দেখি। এখন দেখো এইখানে দেখো, এখন এই ম্যাক্সিলার ক্ষেত্রে দেখো সবচেয়ে গোড়ার খণ্ডটাকে বলা হচ্ছে কার্ডো। তোমাদের কিন্তু ওই চিত্রে দেখাই দিলাম যে সবচেয়ে গোড়ার খণ্ড হলো কার্ডো। তারপরে এর পরবর্তী খণ্ড ছিল স্টাইপস, এরপরে নখের মতো ছিল ল্যাসিনিয়া, তারপরে ঢাকনির মতো ছিল গ্যালিয়া। তাহলে তোমরা এই যে যদি বলা হয় যে মানে ম্যাক্সিলার অংশ কোনগুলো, তাহলে তোমরা এইভাবে পড়বা, কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া। কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, এভাবে একসাথে করে পড়বা। তাহলে তোমাদের 4টা ব্রেনের মধ্যে সেভ হয়ে থাকলে এমসিকিউ দেখাতে সুবিধা হবে। কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, এভাবে পড়বা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আরও একটা জিনিস ছিল, সেটা হলো ম্যাক্সিলারি পাল্প, অর্থাৎ লম্বা মতো ছিল যেটা ম্যাক্সিলারি পাল্প। সেই ম্যাক্সিলারি পাল্পের কিছু কাজ রয়েছে। সেই ম্যাক্সিলারি পাল্পের কাজটা কী কী, এটা কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেনে কয়েকবার আসছে। তো ম্যাক্সিলারি পাল্পের কাজ দেখো, খাদ্যের স্বাদ গ্রহণ করা, খাদ্যটাকে ধরে রাখা, তারপরে মুখের ভিতরে প্রবেশ করানো এবং খাদ্যকে চূর্ণ করানো, অর্থাৎ খাদ্যকে কেটে ছোটো ছোটো করা, এগুলো হলো ম্যাক্সিলার কাজ। এগুলো কিন্তু ম্যাক্সিলার কাজ, মাথায় রেখো। এগুলো কিন্তু পড়লাম ম্যাক্সিলার কাজ। যেহেতু ম্যাক্সিলার পাল্পের মধ্যে মানে ম্যাক্সিলারি পাল্প ও ম্যাক্সিলারি অংশ, তো এই কারণে কিন্তু ওই কাজগুলো সব একই ধরনের হবে। তো দেখো ম্যাক্সিলারি পাল্প কী করে, ম্যাক্সিলারি পাল্প দেখো, এই যে ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা পায়ের অগ্রভাগ পরিষ্কার করতে অংশ নেয়। এই ম্যাক্সিলারি পাল্প যেহেতু ম্যাক্সিলার অংশ, তো ম্যাক্সিলারি পাল্প যা কোর্স করবে এটা কিন্তু ম্যাক্সিলার কাজের মধ্যে ধরা পড়বে। তো এগুলো কী করে, পায়ের অগ্রভাগ পরিষ্কার করতে অংশ নেয়, খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে, অর্থাৎ খাদ্যবস্তু যাতে পড়ে না যায়, ওটা যে ধরে রাখে, ওটা যেন হাত থেকে পড়ে না যায়, ঠিক ওরকম। এই জন্য বলছে খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে, সেটা কে করে, ম্যাক্সিলারি পাল্প করে। এরপরে দেখো, এটা হলো সংবেদী অংশ হিসেবে কাজ করে। সংবেদী অংশ বলতে কি বোঝায়, অনেকটা তোমাদের যে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করতে সমর্থ, বুঝতে পারছো? তাহলে এগুলো কিন্তু করে কে, ম্যাক্সিলারি পাল্প। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে ল্যাবিয়াম কি বলা হচ্ছে, দেখো ল্যাবিয়াম মানে কি বলা হচ্ছে অধোষ্ঠ, আর আমি তোমাদের যেটা বলছিলাম নিচের যে ঠোঁটটা, এটাকে বলা হচ্ছে ল্যাবিয়াম। তো এই ল্যাবিয়ামকে দেখো দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি মনে করা হয়। অর্থাৎ আমাদের তো ম্যাক্সিলা এক জোড়া আছে, তো এই ল্যাবিয়ামকেও অনেকটা দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা ধরা হয়, মানে এটা অনেকটা ম্যাক্সিলার মতো গুরুত্বপূর্ণ, এটা এই কারণে মিন করতে বোঝানো হয়েছে। অর্থাৎ ল্যাবিয়ামকে অনেক সময় দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি মনে করা হয়। তাহলে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি মনে করা হয় কাকে, ল্যাবিয়ামকে। আচ্ছা, তো দেখো এরপরে এই যে ল্যাবিয়াম ছিল, তাই না, এই যে ল্যাবিয়াম ছিল, এই ল্যাবিয়ামের মধ্যে আবার 2টা খণ্ড থাকে। অর্থাৎ এই চিত্র যদি তোমরা দেখো, এই সেই ল্যাবিয়াম, এই ল্যাবিয়ামের মধ্যেও 2টা খণ্ড থাকে, একটা হলো মেন্টাম, একটা হলো সাবমেন্টাম।
অর্থাৎ এই যে উপরের পার্টটা দেখো সাবমেন্টাম, আর এই যে মাঝখানের এই পার্টটাকে বলা হচ্ছে মেন্টাম। এবং ওই যে মেন্টাম আছে, ওই মেন্টামের প্রত্যেক পাশে দেখো নরমশীল একটা লিগুলি থাকে, এই যে পার্টটাকে বলা হচ্ছে লিগুলি। তাহলে মেন্টামের উভয় পাশে কি থাকবে? লিগুলি থাকবে। লিগুলি কি করতে পারে? নড়াচড়া করতে পারে। এবং তিনটা সন্ধিযুক্ত পাল্প থাকে, অর্থাৎ তিনটা সন্ধিযুক্ত ল্যাবিয়াল পাল্প থাকে। তাহলে এটা কিন্তু মাথায় রাখো, তিনটা সন্ধিযুক্ত ল্যাবিয়াল পাল্প থাকে। তো এগুলো, এই নামগুলো অতটা মুখস্থ করার দরকার নাই, এগুলো তেমন আসে না। কিন্তু ওই পেজের যে মানে ম্যাক্সিলার যে কয়েকটা নাম পড়াইছি, তারপরে ওই যে মস্তকের কয়েকটা নাম পড়াইছি, ওই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে আসে দেখো এই যে ল্যাবিয়াল পাল্প। এই ল্যাবিয়াল পাল্পের কাজ কি? এটা খাবারকে ফসকে যাওয়া থেকে এবং চর্বিত খাদ্য মুখে প্রবেশ করায়, অর্থাৎ খাদ্যটাকে চাবানোর পরে ওই যে গালের মধ্যে দিয়ে পেটের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ মুখের মধ্যে দিয়ে চাবানোর পরে প্রবেশ করবে। এটার কাজ কে করবে? ল্যাবিয়াল পাল্প, অর্থাৎ নিচের ঠোঁট, অর্থাৎ ঘাসফড়িংয়ের নিচের ঠোঁটটা। আর এটা কি? খাবার ফসকে যাওয়া রোধ করবে, অর্থাৎ গাল থেকে যাতে না পড়ে যায়, সে ফসকে যাওয়া রোধ করবে। তো এখানে একটা কথা লেখা আছে অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো ল্যাবিয়াল পাল্পকে সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে। করলে এই যে সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করলে কি হয়? উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে। অর্থাৎ এই ল্যাবিয়াল পাল্পটাকে কি করছে? যে উপযুক্ত খাদ্য, তার যে প্রয়োজনীয় খাদ্য, সেই খাদ্যটাকে শনাক্ত করতে সাহায্য করছে। তো ল্যাবিয়াল পাল্প সংবেদী অঙ্গ হিসেবে কাজ করবে এবং এরা উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংসের ক্ষেত্রে, হাইপোফ্যারিংস অর্থাৎ এদের এরকম আমাদের যেরকম জিহ্বা থাকে, এদের জিহ্বা থাকে না, এদের থাকে উপজিহ্বা। আর এদের এই উপজিহ্বাকে বলা হচ্ছে হাইপোফ্যারিংস। আমাদেরও কিন্তু উপজিহ্বা থাকে। তো এই হাইপোফ্যারিংস বা উপজিহ্বা, অর্থাৎ হাইপোফ্যারিংস বলতে উপজিহ্বাকে নির্দেশ করে। আর এই উপজিহ্বার একটা কাজ করলে এনাফ, এটা হলো খাদ্যবস্তুকে নড়াচড়া করে লালার সাথে মেশানোতে সাহায্য করে। আমাদের যে জিহ্বা যে কাজটা করে, যে খাদ্যবস্তুকে নাড়ায় চাড়ায়, ঠিক একইভাবে এদের ক্ষেত্রেও হাইপোফ্যারিংসটা খাদ্যবস্তুকে নাড়াতে চাড়াতে সাহায্য করছে। আচ্ছা, তো এরপরে দেখো, আমরা কিন্তু মস্তকের অংশগুলো পড়ে ফেললাম। এর মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমার একটু বলো। ঘাসফড়িং কি কঠিন লাগছে না সহজ আছে? কিরকম মনে হচ্ছে তোমাদের? কঠিন আছে। তো কঠিন কোথায় কঠিন পেলে আমার একটু বলো তো দেখি, কোন জায়গাটা কঠিন লাগলো? হ্যাঁ, অনেকগুলো নাম, এগুলো মনে রাখতে আচ্ছা, হবে। তোমার তো অত নাম আমি পড়তে বলছি না। এখানে যে মেন্টাম, সাবমেন্টাম, ল্যাবিয়াল পাল্প, এত কিছু তো আমি পড়তে বলছি। আমি কিছু কিছু নাম বলছি, যেমন আমি আগের পেজে বলছি দেখো, এইখানে যে কার্ডোস্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, এই তিন চারটা নাম পড়তে বলছি। এখানে আছে এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম, অর্থাৎ এক বাক্যে মুখস্থ হয়ে যাবে এগুলো। আর এখানে মস্তকের কিছু নাম পড়তে বলছি, ভার্টেক, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। এই নামগুলো কি পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে? এগুলো কি কঠিন লাগছে কিসের জন্য বুঝলাম না তো। আসলে এই অধ্যায়টা তোমরা ভয়ে ভয়ে পড়ো বলেই এটা হতে চায় না। আমি তো এই অধ্যায় কোচিং জগতে গিয়ে তারপর পড়ছি, আমি কিন্তু কলেজ লেভেলে পড়িনি এই অধ্যায় ভালো করে। কোচিং লেভেলে গিয়ে এই অধ্যায়টা ভালো করে পড়ছি এবং দেখলাম এখানে তেমন কঠিন কিছুই নাই। তোমরা যতটা ভাবছো কঠিন কঠিন মনে রাখবো কী করে, এমন কিছু নাই। এখন হয়তো তোমাদের রিটেন দেখানোর জন্য একবারে বুঝাই দিচ্ছি, এরপরে যখন তোমরা এমসিকিউর জন্য পড়বা তখন দেখবে অনেক পড়া কম। তো দেখো, এরপরে আছে বক্ষ। তো বক্ষর ক্ষেত্রে কি হয়? এখন এই বক্ষর ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যেমন বুক থাকে, ঠিক তেমনি ঘাসফড়িংয়ের বক্ষের মধ্যে কয়েকটা জিনিস থাকে। একটা বলছিলাম শ্বাসরন্ধ্র বা স্পাইরাল কল থাকবে, আর থাকবে হলো ডানা। তো দেখো, এদের এই বক্ষকে আবার তিনটা অংশে ভাগ করছে। তো এদেরকে বলা হচ্ছে, একটা অক্ষবক্ষ, একটা হলো মধ্যবক্ষ, আর একটা হলো পশ্চাৎ বক্ষ। অর্থাৎ বক্ষর ইংরেজি ছিল থোরাক্স, তাহলে অগ্রটা ছিল পোরোথোরাক্স, মাঝখানে মানে মাঝখানে একটা মেসোথোরাক্স, আর শেষেরটা মেটাথোরাক্স। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এখন বলা হচ্ছে এই মানে যে আমাদের বুকের দিকে, অর্থাৎ আমাদের না কিন্তু ঘাসফড়িংয়ের বুকের দিকে, এদের পৃষ্ঠদেশে থাকবে তার নাম, অঙ্কীয় দেশে, আচ্ছা, পৃষ্ঠদেশে থাকবে টারগাম, অঙ্কীয় দেশে থাকবে স্টার নাম, আর পার্শ্বদেশে থাকবে পিলিউরন। পার্শ্বদেশের প আছে, পিলিউরনের প আছে, অর্থাৎ পার্শ্বদেশে থাকবে পিলিউরন। আর আমাদের বুকের দিকে স্টার নাম হাড় থাকে। তোমরা বুকের দিকে এখনো সাঁতারতে যেহেতু পড়ানো হয়নি, বুকের দিকে যে হাড় থাকে এখানে স্টার নাম থাকে, পশুগা থাকে। তো আমাদের এই স্টার নাম বুকের দিকে থাকে, অর্থাৎ অঙ্কীয় দেশে থাকে। ঠিক তেমনি ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দেখো, অঙ্কীয় দেশে স্টার নাম থাকে। আর তাহলে পৃষ্ঠদেশে থাকবে টারগাম, টারগামটা থাকবে পৃষ্ঠদেশে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে, সেখানে এত কিছু পড়ালে তোমাদের হয়তো সব পড়াচ্ছি বলে মনে হচ্ছে সব পড়তে হবে, এত কিছু হিসাব কিন্তু তত মানে গুরুত্ব নেই এগুলোর, তেমন না পড়লেও সমস্যা নাই। তো
তো এইখানে এই অগ্রবক্ষের যে টার্গামটা থাকে সেটা বেশ চওড়া হয় এবং পিছনের দিকে প্রসারিত হয়, তার নাম হলো প্রোনোটাম। এগুলো অতটা পড়ার দরকার নাই, প্রোনোটাম এই যে মানে এগুলো অতটা গুরুত্ব দেওয়ার দরকার নাই, আমি খালি জাস্ট একবার রিডিং দেওয়ার মতো পড়া, অতটা ইম্পর্টেন্ট না এগুলো। তো এখানে মনে রাখবা বক্ষ অঞ্চলে তিনটা জিনিস থাকবে, শ্বাসরন্ধ্র থাকবে, ডানা থাকবে, পা থাকবে। তো দেখো এইখানে আমাদের যে বুকে বক্ষ অঞ্চলে, হ্যাঁ এই বক্ষ অঞ্চলে ডানা থাকবে দুই, মানে শ্বাসরন্ধ্র থাকবে 2 জোড়া। তাহলে বক্ষাঞ্চলে কি হবে, একটা শ্বাসরন্ধ্র, একটা ডানা আর একটা পা। এই শ্বাসরন্ধ্র থাকবে 2 জোড়া, তারপরে ডানা থাকবে ডানা থাকবে 2 জোড়া আর পা থাকবে 3 জোড়া। বুঝতে পারছো বিষয়টা? তাহলে শ্বাসরন্ধ্র থাকবে এখানে 2 2 3 223 দিয়ে মনে রাখবা। তো শ্বাসরন্ধ্র থাকবে 2 জোড়া, ডানা থাকবে 2 জোড়া, আর এদের তো পা থাকে 3 জোড়া, তোমরা তো পড়ে আসছিলে এদের পা থাকবে 3 জোড়া। তো এই 3 জোড়া পা কিন্তু এদের বক্ষাঞ্চলে থাকে। আর এদের এই যে শ্বাসরন্ধ্র, আমি বলছিলাম শ্বাসরন্ধ্র থাকবে এদের 10 জোড়া। তো 10 জোড়ার মধ্যে 2 জোড়া থাকবে এই বক্ষাঞ্চলে, আর বাকি 8 জোড়া থাকবে উদর অঞ্চলে, অর্থাৎ শেষের দিকের অঞ্চলে। সরি, তো বিষয়টা বুঝতে পারছো তোমরা? এটা কিন্তু শেষের অঞ্চলে থাকবে, উদর অঞ্চলে থাকবে কিন্তু এই বাকি 8 জোড়া। তাহলে এখানে বক্ষাঞ্চলে কয় জোড়া থাকবে আর উদর অঞ্চলে কয় জোড়া থাকবে, তোমরা আর কেউ একজন বলো আমারে। মানে শ্বাসরন্ধ্র বক্ষাঞ্চলে কয় জোড়া থাকবে, উদর অঞ্চলে কয় জোড়া থাকবে? শ্বাসরন্ধ্র বক্ষ অঞ্চলে 2 জোড়া। আর উদর অঞ্চলে? বক্ষ অঞ্চলে 2 জোড়া, আর উদর অঞ্চলে 8 জোড়া। হ্যাঁ, মোট কয় জোড়া উদর হচ্ছে? অঞ্চলে মোট কয় জোড়া? 10 10 জোড়া। তাহলে এটা কিন্তু মাথায় রাখো, তাহলে ঘাসফড়িংয়ে মোট শ্বাসরন্ধ্র থাকবে 10 জোড়া। শ্বাসরন্ধ্র জিনিসটা কি একটু পরে দেখাবো, সমস্যা নেই। তো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, এর আর এক নাম হলো স্পাইরাকল, এই শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে 10 জোড়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কোথায় 10 জোড়া না দিয়ে 20টি দিতে পারে। যদি কত টি বলে তখন কিন্তু কত টি বললে তখন 20টি দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল বক্ষের বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে 2 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে, এবং এরা কি হয়, এবং এরা প্রথম কি হয়, প্রথম জোড়া থাকে প্রোটোনিয়ামের নিচে অগ্র মধ্যবক্ষের মাঝে, এবং দ্বিতীয় জোড়া থাকে মধ্য পশ্চাৎ বক্ষের মাঝে। অর্থাৎ তোমাদের যে ঘাসফড়িংয়ের বক্ষাঞ্চলকে 3টা ভাগে ভাগ করছিলাম, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। যেহেতু এখানে চিত্র দেওয়া নাই বলে তোমাদের চিত্র দেখালে ভালো হতো। তো এই যে মানে বক্ষ অঞ্চলকে এরকম 3টা ভাগে ভাগ করা হয়েছে। তোমরা তো এর পুরোটাকে ভাগ করা হয়েছিল 3টা অঞ্চলে, যে মাথা ছিল, মাথার দিকে ছিল, বক্ষ অঞ্চল ছিল, আর উদর অঞ্চল ছিল। এই বক্ষ অঞ্চলের মাঝেও আবার 3টা ভাগ আছে, এরকম ছোট ছোট ভাগ করা আছে, অর্থাৎ 3টা ভাগ। এর মধ্যে প্রথমটাকে বলা আছে অগ্রবক্ষ, মাঝখানেরটা মধ্যবক্ষ, আর শেষেরটাকে বলা আছে পশ্চাৎবক্ষ। তো এই যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, অর্থাৎ এটা অনেকটা এরকম একটা ছিদ্র, ছোট ছোট ছিদ্র, এত বড় ছিদ্রও না কিন্তু একটু ছোট ছোট এরকম ছিদ্র, এই ছিদ্রকে বলা আছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। তো পরবর্তীতে যদি চিত্র আসে তো করানো হবে, সমস্যা নেই। তো এটা মনে রাখবেন শ্বাসরন্ধ্র বা এখান থেকে এমসিকিউর জন্য এইটুকু ইম্পর্টেন্ট, যে মোট শ্বাসরন্ধ্র থাকে 10 জোড়া, 2 জোড়া বক্ষ অঞ্চলে, বাকি 8 জোড়া থাকে উদর অঞ্চলে। এই এমসিকিউর জন্য শেষ। তোদের কিন্তু এগুলো রিডিং দিবা, তোমরা এই যে কঠিন কঠিন করে দেখা গেলো সব বাদ দাও, দিবা না। তোমরা এমসিকিউর জন্য কিন্তু এখানে পড়া কম, এই শ্বাসরন্ধ্রের মধ্যে এইটুকু পড়া। এরপরে দেখো ডানার মধ্যে পড়া কম। এদের যে ডানা থাকে, ডানা কয়টা ডানা থাকে এদের? 2 জোড়া। হ্যাঁ, এদের থাকে 2 জোড়া ডানা। তাহলে এদের এই 2 জোড়া ডানা, একটা হলো যেটা সামনের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে অগ্রডানা, আর যেটা পিছনের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে পশ্চাৎ ডানা। তোদের বলছিলাম, চিত্র দেখাই দিছিলাম ডানা, এটা কিন্তু বক্ষাঞ্চলের মধ্যে। এখন এই যে অগ্রডানা আছে, এই অগ্রডানাটা দেখো দেখতে ছোট, তাই না? আর এই পশ্চাৎ ডানাটা কিন্তু দেখতে বড়। এই ছোট ডানাটা কিন্তু উঠতে সাহায্য করে না, অর্থাৎ ঘাসফড়িং ওড়ে কোন ডানার সাহায্যে? সেটা হলো এই পশ্চাৎ ডানার সাহায্যে। আর এই ঘাসফড়িং উঠতে পারে কোন ডানার সাহায্যে? এই যে পিছনের ডানা, পশ্চাৎ ডানার সাহায্যে। আর সামনের ডানাটা কি হয়? এই সামনের ডানাটাকে মূলত একটা আবরণ হিসেবে কাজ করে, অর্থাৎ ঢেকে রাখে। পিছনের ডানাকে সামনের ডানা ঢেকে রাখে, কিন্তু সামনের ডানার কোনো কাজ নাই ওই ঢেকে রাখা ছাড়া। তো এখন দেখো, এখন বিষয় হলো এখান থেকে কয়েকটা জিনিস পড়তে হবে। দেখো, এই মধ্যবক্ষীয় অঞ্চলে যে ডানা থাকে, এই সামনের ডানাটা থাকে বেশ শক্ত, ছোট, অর্থাৎ এটা কখনো উঠতে সাহায্য করে না, এগুলো পিছনের ডানাকে ঢেকে রাখে।
এই ঢেকে রাখার জন্য, এই ঢেকে রাখার গুণের জন্য এদের কয়েকটা নাম আছে। এই নামগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা এলিট্রা বা ডানার আবরণ বা উইং কভার, আর একটা হলো টেগমিনা। এটা কিন্তু এই যে অগ্রডানা ছিল এটার কিন্তু নাম। এই অগ্রডানার আর কি কি নাম আছে? এলিট্রা, ডানার আবরণ বা উইংস কভার, আর এরপরে আছে টেগমিনা। এটা কিন্তু এই অগ্রডানার কয়েকটা নাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলা আছে পিছনের ডানা। অর্থাৎ এই যে পিছনের ডানা থাকবে, এই পিছনের ডানা কি হয়? বেশ চওড়া, পদ্মার মতো, এবং এগুলো কি হয়? উঠতে সাহায্য করে। তাহলে পিছনের ডানার কাজ কি? উঠতে সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে পা। এখন এই পায়ের কাজ কি? পায়ের মধ্যে এদের এদের যেহেতু 3 জোড়া পা থাকে, এদের একদম শেষের যে এক জোড়া পা থাকে, অর্থাৎ শেষের দিকে যে পা জোড়া থাকে, ওই পা জোড়া কি করে? সেই পা জোড়া হলো মূলত তাদেরকে যে লাফাই লাফাই চলে না ঘাস ফড়িং, ওই লাফাই লাফাই চলতে সাহায্য করে। আর মাঝখানের মানে সামনের যে 2 জোড়া, মাঝখানের দিকে 1 জোড়া পা থাকে, সামনের দিকে 1 জোড়া পা থাকে। এই 2 জোড়া পা থাকার কারণে তারা হলো হাঁটতে পারে। আচ্ছা, তোমাদের এখানে যদি আমি চিত্রটা দেখে আসি তাহলে একটু ভালো হতো। এইখানে দেখো, এর এই এই যে পিছনের জোড়া পা, এই পিছনের জোড়া পা সে কি করে? লাফাই লাফাই চলতে পারে। আর এইখানের যে পা আর এইখানের যে পা, এই 2 জোড়া পা তাকে হাঁটতে সাহায্য করে। অর্থাৎ হাঁটার জন্য এই 2টা পা ইউজ করে, আর লাফানোর জন্য এই পিছনের পা ইউজ করে। ক্লিয়ার? জি ভাইয়া। তো দেখো, এইখানে সেই কথাটা লেখা আছে, ঘাসফড়িংয়ের মোট খণ্ড সংখ্যা 18টি। তোমরা লিখে নিতে পারো, তোমাদের ওখানে নাই বা স্ক্রিনশট নিয়ে নাও। ঘাসফড়িংয়ের মোট খণ্ড সংখ্যা 18টা। আচ্ছা, তো দেখো এই যে পা আছে, 3 জোড়া পা আছে। তো এই পায়ের মধ্যে দেখো, পায়ের মধ্যে এই যে পায়ের গোড়ার দিকের অংশকে বলা হচ্ছে কগজা। পায়ের গোড়ার দিকের অংশকে বলা হচ্ছে কগজা। এরপরে এইখানের অংশটাকে বলা হচ্ছে ট্রোকান্টার, অর্থাৎ ত্রিভুজাকার যে অংশটা সেটাকে বলা হচ্ছে ট্রোকান্টার। এই নামগুলো তোমাদের পড়া লাগবে না, মানে এগুলো তোমরা শুধু রিডিং দিবা। এগুলো থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসবে না যে পায়ের পার্ট কোনটা কোনটা, বুঝতে পারছো? তো তোমরা এগুলো কিন্তু এই নামগুলো থেকে ভয় পেয়ে গেলে চলবে না, তোমাদের সাহস রাখতে হবে। তো কগজা হলো ওই যে পায়ের মানে সামনে একদম কাছের পাটটা কগজা। এরপরে আছে ত্রিভুজাকার টোকান্টার। এরপরে দেখো, এরপরে আছে ফিমার, এই যে লম্বা ফিমার আছে। এরপরে দেখো টিবিয়া। এগুলো কিন্তু মানুষের মতো, আমাদেরও ফিমার আছে। আমাদের যে পায়ের যে তোমরা যে দামনা বলো, তো দামনার ক্ষেত্রে এই যে ওই হাড়টাকে বলা আছে ফিমার। এরপরে ছিল টিবিয়া। আর এই টিবিয়ার গায়ে দেখো কিছু কাঁটা থাকে। এবং আমাদের এই যে পায়ের পাতা থাকে যেটা বলো, ওই পাতার যে হাড়গুলো থাকে আমাদের মানুষের ক্ষেত্রে বলা হয় টার্সাস। না, মানুষের ক্ষেত্রে বলা হয় মেটাটার্সাস। এবং আমাদের ওই যে তোমরা যে পায়ের গোড়ালের ওইখানে যে গোল মতো ওই যে ওইখানে 7টা হাড় থাকে, সেগুলোকে বলা হয় টার্সাস। এটা মানুষের ক্ষেত্রে। কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এরকম টার্সাস থাকে। এবং আমাদের টার্সারের পরে এদের এই টার্সারের সামনে নখর থাকে, অর্থাৎ নখ থাকে। এগুলো শুধু শুধু জানার জন্য পড়লে এনাফ। তো একটা কথা এখান থেকে পড়বা, যে সেটা হলো এই যে টার্সাসের মাথায় নখ থাকে, অর্থাৎ এদের যে নখগুলো থাকে কিসের মাথায়? টার্সাসের মাথায়। আর আমাদের নখগুলো থাকে ফ্লাঞ্জাসের মাথায়। আচ্ছা, তো এখানে আর তেমন কিছু নাই, আমরা এর পরবর্তী টপিক পড়বো।